আজকের গল্প অপেক্ষার শেষ মূল্য, তৃতীয় পর্ব। লেকের ধারে ঠান্ডা বাতাসে গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছিল। দূরে পানির উপর ভেসে থাকা আলোর চারপাশ যেন আরও রহস্যময় হয়ে উঠেছিল। রোশনি এক দৃষ্টিতে সেই মধ্যবয়স্ক লোকটির দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড আগেও তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো এই মানুষটির কাছেই লুকিয়ে আছে। লোকটি ধীরে ধীরে একটি বেঞ্চের দিকে এগিয়ে গিয়ে বসে পড়লেন। তারপর বললেন, আপনি চাইলে বসতে পারেন। আজ আমি যা বলবো তা শোনার পর হয়তো আপনার সিদ্ধান্ত বদলাবে, হয়তো বদলাবে না, কিন্তু আমার দায়িত্ব সত্যিটা জানিয়ে দেওয়া। রোশনি কিছুক্ষণ নীরব থেকে বেঞ্চের অন্য পাশে বসল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু সত্য জানার প্রবল ইচ্ছা। লোকটি নিজের পরিচয়পত্র আবার পকেটে রেখে ধীরে বললেন, আমার নাম ডক্টর সামিউল করিম। 5 বছর আগে যে সামরিক হাসপাতালে ইয়াসিন কাজ করত, আমি সেখানে প্রধান চিকিৎসক ছিলাম। বিদেশে থাকার সময় ও শুধু একজন চিকিৎসকই ছিল না, অনেক গোপন মানবিক মিশনেরও সদস্য ছিল। সেই কারণে অনেক তথ্য প্রকাশ করা সম্ভব ছিল না। রোশনি ধীরে জিজ্ঞেস করল, তাহলে বিমানবন্দরে যা দেখেছি? ডক্টর সামিউল গভীর নিঃশ্বাস ফেললেন। আপনি যা দেখেছেন সেটি সত্যি, কিন্তু সেই দৃশ্যের অর্থ আপনি যা ভেবেছেন তা নয়। রোশনি ভুরু কুঁচকে তাকালো। লোকটি ব্যাগ থেকে একটি পুরনো ফাইল বের করলেন। ভেতরে ছিল কিছু ছবি, হাসপাতালের নথি এবং কয়েকটি রিপোর্ট। একটি ছবির দিকে আঙুল রেখে তিনি বললেন, এই শিশুটিকে দেখেছেন? ওর নাম আরিশ। রোশনি ছবিটির দিকে তাকালো। শিশুটির নিষ্পাপ মুখে অদ্ভুত এক শান্তি। ও কি ইয়াসিনের ছেলে? ডক্টর সামিউল সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন, না, আরিশ ইয়াসিনের ছেলে নয়। রোশনির বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে আরিশ হলো মেহরিনের ছোট ভাইয়ের ছেলে। যুদ্ধের সময় ওর বাবা মা দুজনেই মারা যান। মেহরিন একা এত ছোট শিশুটির দায়িত্ব নিতে পারছিল না। ইয়াসিনই তাকে সাহায্য করেছিল, কারণ মৃত্যুর আগে আরিশের বাবা ইয়াসিনের হাত ধরে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন, যতদিন না শিশুটি নিরাপদ হয় ততদিন যেন সে মেহরিনকে একা না ছাড়ে। রোশনি কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারপর ধীরে বলল, তাহলে বিমানবন্দরে? ডক্টর সামুয়েল বললেন, মেহরিন বহু মাস পর ইয়াসিনকে ফিরে পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি, আর ইয়াসিনও তাকে সান্ত্বনা দিয়েছিল। কিন্তু আমি স্বীকার করছি, সেই দৃশ্য বাইরে থেকে ভুল বোঝার মতোই হয়েছিল। রোশনি চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল সেই মুহূর্ত, মেহরিনের কোমরে রাখা ইয়াসিনের হাত আর নিজের হাতে ধরা সূর্যমুখীর তোড়া। কিন্তু পরের মুহূর্তে সে আবার চোখ খুলে শান্ত কণ্ঠে বলল, যদি এতটাই সত্যি হয় তাহলে ইয়াসিন আমাকে সঙ্গে সঙ্গে সব বলেনি কেন? ডক্টর সামিউল কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, কারণ সে সুযোগই পায়নি। আপনি তাকে একটি কথাও বলতে দেননি। রোশনি আর কোনো উত্তর দিল না। সে জানত কথাটি পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু এটাও সত্য, বিশ্বাস একবার ভেঙে গেলে কয়েকটি ব্যাখ্যায় সেটি আর জোড়া লাগে না। ডক্টর সামিউল আবার বললেন, আমি আজ এখানে শুধু এটুকু বলার জন্য আসিনি, আরও বড় একটি কারণ আছে। তিনি ফাইলের ভেতর থেকে একটি সিল করা খাম বের করলেন। এটি ইয়াসিন আমাকে দিয়েছিল। যদি কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় তাহলে যেন আমি আপনাকে এটি দিই। রোশনির হাত কিছুটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে খামটি হাতে নিল। খামের ওপর ইয়াসিনের লেখা, রোশনি, যদি কোনোদিন আমার কথা শোনার মতো ধৈর্য তোমার থাকে তাহলে এই চিঠিটা পড়ো। রোশনি কয়েক মুহূর্ত খামটির দিকে তাকিয়ে রইল। তারপর সেটি খুলল না, ব্যাগের ভেতর রেখে শান্ত গলায় বলল, আজ নয়। ডক্টর সামিউল মৃদু হেসে বললেন, সময় নিয়ে পড়বেন, কারণ এই চিঠির প্রতিটি লাইন যুদ্ধক্ষেত্র থেকে লেখা। ঠিক তখনই দূরে একটি কালো এসইউভি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো কালো স্যুট পরা দুজন ব্যক্তি। তাদের একজন দ্রুত এগিয়ে এসে ডক্টর সামিউলের কানে কিছু বলতেই তার মুখের রং বদলে গেল। এত তাড়াতাড়ি ওরা জেনে গেল? রোশনি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটি চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বললেন, আপনাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। কেন? কারণ আপনি আর শুধু রহমান পরিবারের উত্তরাধিকারী নন, আপনি এখন এমন একটি গোপন তথ্যের সাক্ষী যেটা প্রকাশ পেলে কয়েকশো কোটি টাকার আন্তর্জাতিক দুর্নীতির চক্র ভেঙে পড়বে। রোশনি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। আপনি কি বলতে চাইছেন? ডক্টর সামিউল উত্তর দেওয়ার আগেই হঠাৎ লেকের অপর পাশ থেকে একটি বিকট শব্দ ভেসে এলো। দাম! একটি গুলির শব্দ। রাতের নিস্তব্ধতা চিরে
চারদিকে প্রতিধ্বনিত হলো। ডক্টর সামিউল রোশনিকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। পরের মুহূর্তেই আরেকটি গুলি এসে পাশের বেঞ্চে আঘাত করল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রোশনি মাটিতে পড়ে গিয়ে প্রথমবার উপলব্ধি করল এটি আর শুধু ভালোবাসা, ভুল বোঝাবুঝি বা ব্যবসায়িক প্রতিশোধের গল্প নয়, এর পিছনে লুকিয়ে আছে আরও বড়, আরও ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। গুলির শব্দে পুরো এলাকা মুহূর্তের মধ্যে আতঙ্কে ভরে উঠল। চারিদিকে মানুষ ছোটাছুটি শুরু করে দিল। কেউ মাটিতে শুয়ে পড়ল, কেউ প্রাণ বাঁচাতে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। ডক্টর সামিউল রোশনির হাত শক্ত করে ধরে বললেন, 1 সেকেন্ডও এখানে থাকা যাবে না। ওরা পেশাদার, প্রথম গুলি মিস করেছে মানে দ্বিতীয়বার সুযোগ নষ্ট করবে না। রোশনি কোনো প্রশ্ন করল না। এতক্ষণে সে বুঝে গেছে ঘটনাগুলো আর কাকতালীয় নয়। অন্ধকারে সুযোগ নিয়ে দুজনে দ্রুত লেকের পাশে সরু রাস্তা ধরে এগিয়ে গেল। ঠিক তখনই আবার 2টি গুলির শব্দ শোনা গেল। একটি গুলি পাশের লোহার রেলিংয়ে আঘাত করে আগুনের ফুলকি ছড়িয়ে দিল। রোশনি প্রথমবার মৃত্যুকে এত কাছ থেকে অনুভব করল। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল, কিন্তু পা থামালো না। কিছুদূর এগিয়ে একটি সাদা রঙের পুরনো গাড়ির সামনে এসে থামলেন ডক্টর সামিউল। তিনি দ্রুত দরজা খুলে রোশনিকে ভেতরে বসতে বললেন। গাড়ি স্টার্ট হতেই পেছন থেকে কালো এসইউভিটি তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে এলো। রিয়ার ভিউ মিররে তাকিয়ে ডক্টর সামিউল নিচু স্বরে বললেন, ওরা আমাদের অনুসরণ করছে। রোশনি জানলার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল, এত বড় ঝুঁকি নিয়ে আমাকে সত্য বলার কারণ কি? ডক্টর সামিউল কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, কারণ 5 বছর আগে আমি একটা ভুল করেছিলাম। সেই ভুলের শাস্তি একজন নির্দোষ মানুষ আজও ভোগ করছে। ইয়াসিন? হ্যাঁ। গাড়িটি শহরের ব্যস্ত সড়কে ঢুকে পড়ল। আশেপাশে অসংখ্য যানবাহন থাকায় অনুসরণ করা গাড়িটা কিছুটা দূরে সরে গেল। সুযোগ বুঝে ডক্টর সামিউল মোবাইল বের করে একটি নম্বরে ফোন করলেন। আমি সামিউল বলছি, প্ল্যান ডেল্টা শুরু করো আর ম্যাডাম রহমানকে নিরাপদে প্রাসাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ফোন কেটে তিনি রোশনির দিকে তাকালেন। আজ রাতের আগে আপনি কাউকে বিশ্বাস করবেন না, এমনকি পরিচিত কাউকেও না। রোশনি বিস্মিত হয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? রহমান গ্রুপের ভেতরেও কেউ আছে? ডক্টর সামিউল ধীরে মাথা নাড়লেন। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই একটি বাক্য যেন রোশনির শরীর ঠান্ডা করে দিল। অন্যদিকে ইয়াসিন নিজের বাড়িতে বসেও অদ্ভুত অস্থিরতা অনুভব করছিল। কোনো কারণ ছাড়াই তার মনে হচ্ছিল রোশনি বিপদে আছে। সে বারবার ফোন হাতে নিচ্ছিল, আবার রেখে দিচ্ছিল। এতদিনে সে বুঝেছে কোনো সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বিশ্বাসেও টিকে আছে। আর সেই বিশ্বাস ভেঙেছে সে নিজেই। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো। ডক্টর ইয়াসিন? জি বলছি। ডক্টর সামিউল স্যারের উপর হামলা হয়েছে। তিনি আপনার নাম্বার দিয়েছিলেন, বলেছেন যদি কিছু ঘটে তাহলে আপনাকে যেন জানানো হয়। ইয়াসিন চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। উনি এখন কোথায়? নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ম্যাডাম রহমানও ওনার সঙ্গে ছিলেন। রোশনির নাম শুনে ইয়াসিনের বুক কেঁপে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। রহমান প্রাসাদে তখন নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে। হাজী আব্দুর রহমান খবর পেয়েছেন তার নাতনির ওপর হামলার চেষ্টা হয়েছে। তিনি রাগে গর্জে উঠলেন, 25 বছর ব্যবসা করেছি, অনেক শত্রু তৈরি হয়েছে, কিন্তু কেউ আমার পরিবারের দিকে হাত বাড়ানোর সাহস পায়নি। এবার যারাই এটা করেছে তাদের খুঁজে বের করো। মিজানুর রহমান মাথা নত করে বললেন, আমাদের বিশেষ টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ঠিক তখনই প্রাসাদের প্রধান ফটকের সামনে গাড়ি এসে থামল। রোশনি নেমে আসতেই হাজী আব্দুর রহমান দ্রুত এগিয়ে গেলেন। তুমি ঠিক আছো তো? রোশনি মৃদু হাসল। আমি ভালো আছি দাদু। কিন্তু তার চোখ বলছিল সে ভালো নেই। সে শুধু শারীরিকভাবে ফিরে এসেছে, মানসিকভাবে সে আরও গভীর এক রহস্যের মধ্যে আটকে গেছে। রাত প্রায় 12টা। নিজের ঘরে একা বসে অবশেষে ইয়াসিনের দেওয়া চিঠিটি খুলল রোশনি। ভেতরে কয়েকটি পৃষ্ঠা। প্রথম পাতায় লেখা, রোশনি, যদি তুমি এই চিঠিটি পড়ো তাহলে বুঝবো ভাগ্য আমাকে আরেকটা সুযোগ দিয়েছে। তুমি যখন এই চিঠি পড়বে তখন হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু বিশ্বাস করো এই 5 বছরে এমন একটা দিনও যায়নি যেদিন তোমাকে মনে করিনি। যুদ্ধক্ষেত্রে মানুষ প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয়, যেখানে আমি শিখেছি
প্রিয় মানুষকে কিছু সত্য বলা যায় না, কারণ সে সত্য তার জীবনকেও বিপদে ফেলতে পারে। আমি তোমাকে দূরে রেখেছি অবহেলা করে নয়, রক্ষা করার জন্য। রোশনির চোখ থেমে গেল। সে ধীরে ধীরে দ্বিতীয় পাতাটি খুলল। সেখানে লেখা মেহরিনকে নিয়ে, তুমি যেদিন সত্য জানবে সেদিন হয়তো আমাকে ক্ষমা করবে, কারণ ও শুধু আমার শৈশবের বন্ধু নয়, ও একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। রোশনির নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তৃতীয় পাতায় লেখা ছিল আরও বিস্ময়কর কথা। যদি কোনোদিন আমার কিছু হয়ে যায় তাহলে ডক্টর সামিউল তোমাকে আবারও ফাইল দেবে। সেই ফাইলের ভেতরে লুকিয়ে আছে এমন মানুষের নাম যারা যুদ্ধের নামে কোটি কোটি টাকার অবৈধ অস্ত্র ব্যবসা চালিয়েছে। রোশনি চিঠিটি পড়া থামিয়ে দিল। সে বুঝতে পারল ইয়াসিনের জীবনের অনেক অংশই তার অজানা ছিল। কিন্তু ঠিক সেই সময় নিচতলা থেকে হঠাৎ চিৎকার ভেসে এলো, সিকিউরিটি, সবাই নিচে আসুন। রোশনি দৌড়ে বারান্দায় এসে নিচে তাকালো। প্রাসাদের মূল ফটকের সামনে একজন নিরাপত্তারক্ষী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার পাশে একটি কালো খাম। মিজানুর রহমান দ্রুত খামটি খুলতে ভেতর থেকে একটিমাত্র কার্ড বেরিয়ে এলো। কার্ডে লাল কালিতে লেখা, আর ওরা ফাইল খোঁজা বন্ধ করুন, নইলে পরের লাশ হবে ইয়াসিন। কার্ডটি পড়ে রোশনির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল এখন আর শুধু নিজের জীবন নয়, ইয়াসিনের জীবনও একই অদৃশ্য শত্রুর নিশানায়। প্রাসাদের বিশাল হলরুমে এমন নিরাপত্তা নেমে এসেছিল যে দেওয়ালে ঝুলে থাকা পুরনো ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। মেঝেতে পড়ে থাকা কালো কার্ডটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল রোশনি। লাল কালিতে লেখা সেই একটি বাক্য, আর ওরা ফাইল খোঁজা বন্ধ করুন, নইলে পরের লাশ হবে ইয়াসিন। কথাগুলো শুধু হুমকি ছিল না, বরং যেন অদৃশ্য কোনো শক্তির ঘোষণা। মিজানুর রহমান ধীরে কার্ডটি একটি স্বচ্ছ খামে ভরে নিরাপত্তা দলের হাতে তুলে দিলেন। হাজী আব্দুর রহমানের কণ্ঠে বহু বছরের ব্যবসায়িক দৃঢ়তা ফিরে এলো। তিনি বললেন, আজ রাত থেকেই প্রাসাদের নিরাপত্তা 3 গুণ বাড়ানো হবে, আর এই খবর বাইরে যাবে না। যারা এই বার্তা পাঠিয়েছে তারা যেন না ভাবে আমরা ভয় পেয়েছি। রোশনি শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও তার ভেতরে চলছিল প্রবল ঝড়। কয়েক ঘন্টা আগেও সে ভেবেছিল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল ভাঙা ভালোবাসা, কিন্তু এখন বুঝতে পারছে সে এমন এক ষড়যন্ত্রের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে যার সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক অপরাধ চক্র, গোপন নথি আর মানুষের জীবন মরণ। তার মনে বারবার ইয়াসিনের লেখা চিঠির লাইনগুলো ভেসে উঠছিল, আমি তোমাকে দূরে রেখেছি অবহেলা করে নয়, রক্ষা করার জন্য। এতদিন সে এই কথাকে অজুহাত মনে করত, কিন্তু আজ সেই কথার ভেতরে লুকিয়ে থাকা আতঙ্ক অনুভব করতে শুরু করেছে। অন্যদিকে ইয়াসিন নিজের বাড়িতে বসেই নিরাপত্তারক্ষীর ওপর হামলার খবর পেয়ে আর স্থির থাকতে পারল না। সে বুঝে গেল হুমকিটা শুধু রোশনিকে ভয় দেখানোর জন্য নয়, তাকে সরিয়ে দেওয়াও এখন শত্রুদের পরিকল্পনার অংশ হতে পারে। রাত তখন প্রায় 1টা। কোনো দ্বিধা না করে সে গাড়ি নিয়ে রহমান প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু প্রাসাদের মূল ফটকের সামনে পৌঁছাতেই নিরাপত্তারক্ষীরা তাকে থামিয়ে দিল। দুঃখিত স্যার, ম্যাডামের নির্দেশ ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। ইয়াসিন শান্ত গলায় বলল, আমি শুধু 5 মিনিট কথা বলতে চাই। নিরাপত্তারক্ষী মাথা নাড়ল, আমরা অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। উপরে নিজের ঘরের বারান্দা থেকে রোশনি সব কিছু দেখছিল। সে স্পষ্ট দেখতে পেল ইয়াসিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত ফিরে যাওয়ার জন্য গাড়ির দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো নিচে গিয়ে কথা বলুক, কিন্তু পরের মুহূর্তেই বিমানবন্দরের সেই দৃশ্য তার মনে ফিরে এলো। সে চোখ বন্ধ করে পর্দা টেনে দিল। তার হৃদয় নরম হতে শুরু করেছে, কিন্তু ভাঙা বিশ্বাস এখনও জোড়া লাগেনি। পরদিন সকালেই রহমান গ্রুপের সদর দপ্তরে জরুরি বৈঠক ডাকা হলো। নিরাপত্তা বিশেষজ্ঞ, আইনি উপদেষ্টা এবং কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হতেই মিজানুর রহমান একটি বড় পর্দায় কয়েকটি ছবি দেখালেন। লেকের আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি, কালো এসইউভি, মুখ ঢাকা 2 ব্যক্তি আর তাদের ব্যবহৃত অস্ত্র। নিরাপত্তা প্রধান জানালেন, এরা সাধারণ ভাড়াটে সন্ত্রাসী নয়, তাদের চলাফেরা এবং পরিকল্পনা দেখে মনে হচ্ছে তারা প্রশিক্ষিত। রোশনি মনোযোগ দিয়ে সব শুনছিল। হঠাৎ একটি ছবির দিকে তার চোখ আটকে গেল। গাড়ির নম্বর প্লেট আংশিক দেখা যাচ্ছে। সে বলল, এই নম্বরটা বড় করে দেখান। ছবিটি বড় করা হলো। রোশনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এই সিরিজের গাড়ি আমি আগে দেখেছি। কোথায় ম্যাডাম? ইয়াসিন বিল্ডার্সের একটি বিদেশি বিনিয়োগকারী দলের সঙ্গে।
কক্ষের সবাই একে অপরের দিকে তাকালো। মিজানুর রহমান গভীর কণ্ঠে বললেন, তাহলে এর মানে কেউ অনেক আগে থেকেই ইয়াসিন বিল্ডার্সকে ব্যবহার করছিল। ঠিক তখনই একজন নিরাপত্তা কর্মী দ্রুত ভেতরে এসে বলল, ম্যাডাম, একজন মহিলা আপনার সঙ্গে জরুরি দেখা করতে এসেছেন। তিনি নিজের নাম বলেছেন, মেহরিন। নামটি শুনে পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। রোশনি কয়েক মুহূর্ত ভাবল, তারপর শান্ত গলায় বলল, ওনাকে ভিতরে নিয়ে আসুন। কিছুক্ষণ পর মেহরিন কক্ষে প্রবেশ করল। আগে সেই আত্মবিশ্বাসী চেহারার বদলে আজ তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। চোখের নিচে কালি, মুখে উদ্বেগের ছাপ। সে ভেতরে ঢুকেই বলল, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমার কথা শোনার জন্য মাত্র 10 মিনিট চাই। হাজী আব্দুর রহমান কঠোর কণ্ঠে বললেন, আপনার জন্যই আপনার নাতনির জীবন বিপদে পড়েছে। মেহরিন মাথা নিচু করল, আমি জানি, কিন্তু সত্যিটা আরও ভয়ঙ্কর। সে নিজের ব্যাগ থেকে একটি ছোট পেনড্রাইভ বের করে টেবিলের উপর রাখল। এই পেনড্রাইভে আরোরা নেটওয়ার্কের কিছু তথ্য আছে। আমি এগুলো চুরি করে এনেছি। ওরা জেনে গেছে, তাই এখন শুধু ইয়াসিন নয়, আমাকেও মেরে ফেলতে চাইছে। রোশনি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আগে এসব বলনি কেন? মেহরিনের চোখ ভিজে উঠল, কারণ আমাকে নজরদারিতে রাখা হয়েছিল। আমি যদি একবারও ভুল করতাম, আরিশকে মেরে ফেলতো। শিশুটির নাম শুনে রোশনি চুপ করে গেল। মেহরিন আবার বলল, বিমানবন্দরে আমি ইচ্ছা করে ইয়াসিনকে জড়িয়ে ধরিনি। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম ও নিরাপদে ফিরেছে। কিন্তু আমি বুঝতে পারিনি সেই মুহূর্তে আপনার জীবনও বদলে যাবে। রোশনি কোনো উত্তর দিল না। তার মনে হলো সত্যের প্রতিটি স্তর খুলতেই নতুন আরেকটি রহস্য সামনে আসছে। ঠিক তখনই আইটি বিভাগের একজন কর্মকর্তা পেন ড্রাইভটি কম্পিউটারে সংযুক্ত করলেন। স্ক্রিনে একটি এনক্রিপ্টেড ফোল্ডার খুলল। ভেতরে অসংখ্য নথি, ব্যাংক লেনদেন, বিদেশি অ্যাকাউন্টের তথ্য এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছবি। হঠাৎ একটি ছবিতে রোশনির চোখ আটকে গেল। ছবিতে হাসি মুখে করমর্দন করছে দুজন মানুষ, একজন বিদেশি অস্ত্র ব্যবসায়ী আর অন্যজন ইয়াসিন বিল্ডার্সের দীর্ঘদিনের প্রধান বিনিয়োগকারী। ঘরের ভেতর আবারও নেমে এলো ভারী নিরাপত্তা। রোশনি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল, এতদিন যে কোম্পানিকে বাঁচানোর জন্য সে নিজের পরিচয় গোপন রেখেছিল, সেই কোম্পানিকেই হয়তো অজান্তে ব্যবহার করা হয়েছে কোটি কোটি টাকার আন্তর্জাতিক অপরাধবোধের আড়াল হিসেবে। তার সামনে এখন দুটি পথ, একদিকে নিজের ভাঙা ভালোবাসা, অন্যদিকে শত শত মানুষের জীবন, দেশের নিরাপত্তা এবং একটি ভয়ঙ্কর অপরাধ চক্রের মুখোশ উন্মোচনের দায়িত্ব। রোশনি দৃঢ় কণ্ঠে বলল, আজ থেকে এটা শুধু আমার ব্যক্তিগত লড়াই নয়। যেই এর পেছনে থাকুক, শেষ পর্যন্ত আমি তাকে আইনের মুখোমুখি দাঁড় করাবো। তার কথা শেষ হতেই কম্পিউটারের পর্দা হঠাৎ ঝিকমিক করে নিভে গেল। কয়েক সেকেন্ড পর কালো স্ক্রিনে লাল অক্ষরে একটি মাত্র বার্তা ভেসে উঠল, খেলা শুরু হলো, মিস রহমান।